আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের রাজনৈতিক দলগুলো যুগের পর যুগ নিজেদের গণতন্ত্রের ধারক এবং বাহক বলে দাবি করেছে। শুধু তাই না, তারা এমনটিও দাবি করেছে যে তারাই, প্রত্যেকটি রাজনৈতিক দল, গণতন্ত্রের একমাত্র প্রযোজক, পরিবেশক এবং পরিচালক। আর সেই কথা নেতাকর্মীদের বিশ্বাস করিয়েছে এবং বিশ্বাস করে লাখো কোটি নেতাকর্মী এই রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করে ভরসা রেখে তাদের রাজনীতি করেছে, এখনও করছে। তো প্রিয় দর্শক শ্রোতা, দুটো বিষয় আছে এখানে। একটি হলো কোনো কিছু প্রিচ করা, অর্থাৎ প্রচার করা, কোনো লক্ষ্য, কোনো আদর্শ। আরেকটি হলো প্র্যাকটিস করা। তো আমাদের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বলা আসলে ঠিক হবে না, কম বেশি সবগুলো দলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তারা যা প্রিচ করে তারা সেটি প্র্যাকটিস করে না। তো এই কথা হাজার হাজার বার প্রমাণিত হয়েছে। বরাবরই যখন দেখা গেছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করছে, তাদের শাসন করছে, দেশকে শাসন করছে এমন কোনো দলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে যখন আন্দোলন করছে রাজনৈতিক দলগুলো, তখন তারা সবসময় বলে এসেছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্রী। তো সেইটি দেখা গেছে সিলেক্টিভলি, অর্থাৎ তাদের যেখানে যেখানে খুশি, সেই জায়গায় যে জায়গায় তারা কমফোর্টেবল, সেখানে তারা ফ্যাসিবাদ বিরোধী। আবার নিজেদের সুবিধা মতো তারা নিজেরাই ফ্যাসিবাদী। এটি হলো একটি ট্র্যাজেডি আমাদের জন্যে, আমাদের জনগণের জন্যে, সাধারণ মানুষের জন্যে, ভোটারদের জন্যে। এটি একটি বড় ট্র্যাজেডি। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে, নেতাকর্মীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে সেই দলগুলো নিজেরাই অনেক সময় দেখা গেছে ফ্যাসিবাদীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, নিজেরাই গণতন্ত্র লঙ্ঘন করছে, উঠতে বসতে, কথায় কথায়। তো সম্প্রতি সরকারি দল বিএনপিকে নিয়ে এমন কথা অনেকেই বলছেন যে বিএনপির সাবেক স্বৈরশাসক পলাতক শেখ হাসিনার সব কিছু ভালো লাগে, শুধু হাসিনাকে ভালো লাগে না। তাই তারা, যেমন উদাহরণ হিসেবে লোকেরা বলছেন যে তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, সেগুলোর মধ্যে সিলেক্টিভলি কিছু কিছু অধ্যাদেশকে তারা আইনে পরিণত করেছেন, আর বাকিগুলো তাদের পছন্দ না, বাকিগুলো সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইত্যাদি ইত্যাদি। তো এটি একটি উদাহরণ দিচ্ছি মাত্র। তো আমি এই এপিসোড এইসব নিয়ে আজকে করছি না। আমি জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোটের সঙ্গে বিএনপির প্রতারণা কিংবা টাল বাহানা গণভোট নিয়ে আমি এইটি নিয়ে আজকে এপিসোড করছি না। সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আর সেটি হলো দলীয় গণতন্ত্র, দলের অভ্যন্তরে গণতন্ত্র। আমাদের চোখে আঙুল দিয়ে অনেক সময় দলগুলো দেখিয়ে দিচ্ছে যে তাদের দলের নিজের দলেই কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রের ছিটেফোঁটা নেই, কিন্তু তারা গণতন্ত্র বিতরণ করে বেড়াচ্ছে। তো বিএনপির তেমনি একটি উদাহরণ চোখের সামনে চলে এসেছে। এটি অন্য দলেরও হতে পারত, বাট এই মুহূর্তে বিএনপির ঘটনাটি চোখের সামনে এসেছে, তাই এটি নিয়ে কথা বলছি। আর ঘটনাটি গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রাজধানী সহ এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ, মিছিল, আন্দোলন এইসব করেছেন দেশের অনেক জায়গায় এবং রাজধানীতে তো বটেই। আর সেটি আজকে পর্যন্ত চলেছে। আজ রাত 9টা-10টা পর্যন্ত শিক্ষার্থীদের সেই প্রতিবাদ সমাবেশ কিন্তু রাজধানীতে চলেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, বগুড়া মহানগরীতেও এরকম প্রতিবাদ সমাবেশ, মিছিল চলছিল এইচএসসি পরীক্ষার্থীদের। আর তাদের যে দাবিগুলো একই রকম সারা বাংলাদেশে। তারা শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনের একটি বক্তব্য শিক্ষার্থীদের সম্পর্কে, যেটি তাদেরকে হার্ট করেছে। তাদের ফার্মের মুরগি বলা হয়েছে শিক্ষার্থীদের। এবং শুধু তাই না, সোমবার 13 জুলাই দুর্যোগময় পরিস্থিতিতে পরীক্ষা চালু রাখা হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার বললে ভুল হবে, লাখো শিক্ষার্থী, কারণ পরীক্ষা দিচ্ছে এই বছর 12 লক্ষ প্লাস, 13 লক্ষের কাছাকাছি এইচএসসি পরীক্ষার্থী। তো লক্ষ লক্ষ শিক্ষার্থী সারা বাংলাদেশের রাজধানী সহ এই দুর্যোগময় পরিস্থিতির শিকার হয়েছিলেন। সীমাহীন দুঃখ কষ্ট তারা মোকাবেলা করেছে। তো এইসব কারণে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছে, তারই বহিঃপ্রকাশ ঘটছিল গতকাল সারাদিন, আজও। তো বগুড়াও ব্যতিক্রম ছিল না।
বগুড়ায় গতকাল যে আন্দোলন বা প্রতিবাদ সমাবেশগুলো চলছিল, সেখানে অংশগ্রহণ করেছিলেন এক তরুণ, যিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সিফাত হোসেন। সিফাত হোসেনের বয়স 18+, অর্থাৎ সিফাত হোসেন প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবেন আইন অনুযায়ী, এবং নিজের যে কোনো বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতা তিনি রাখেন। বাংলাদেশের আইন তাকে সেই ক্ষমতা দিয়েছে। তো সিফাত হোসেন কেন এই আন্দোলনে অংশ নিলেন শিক্ষার্থীদের, সেই জন্য শাস্তি পেয়েছেন সিফাত হোসেনের বাবা ফারুক হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আগে ফারুক হোসেনের পরিচয়টা একটু দিয়ে নেই আপনাদের। ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপির এক্সিকিউটিভ মেম্বার বা নির্বাহী সদস্য, মহানগর বিএনপির তথ্য সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বিএনপি রাজনীতি করছেন 22 বছর থেকে, এবং গণমাধ্যম যা রিপোর্ট করছে, তিনি শেখ হাসিনার পুরো সময়টি আওয়ামী লীগ আমলে জেল জুলুমের শিকার হয়েছিলেন। তার বিরুদ্ধে 8টি মামলা হয়েছিল, সেই মামলাগুলো এখনও চালু আছে। অর্থাৎ আপাদমস্তক বিএনপি, আজীবন বিএনপি। থাম্বনেইলে তার ছবিটি দেয়া আছে, শস্ত্রধারী যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে যার, তিনি ফারুক হোসেন। তো বয়স যে খুব বেশি হয়েছে তা না। তো সেই ফারুক হোসেন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন গতকাল। মহানগর বিএনপি তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন? কারণ ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন, যার কথা বলছিলাম, এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়েন, তিনি এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে একটি মিছিলে, একটি প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছিলেন। তো সেই জন্যে তার বাবাকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সবগুলো পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর সেইটি জানিয়েছে গতকাল বগুড়া মহানগর বিএনপি রাতের বেলা এক বিজ্ঞপ্তিতে। প্রিয় দর্শক শ্রোতা, ফারুক হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন, ছেলের এই মিছিলে অংশগ্রহণ করার অপরাধে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলো অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে, এবং কোনো রকম নোটিশ না দিয়ে। তাকে কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। দল যদি কোনো কারণে মনে করে, বাই দ্য ওয়ে, তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল তিনি দলের নীতি আদর্শ পরিপন্থী কাজ করেছেন, তাই তাকে শাস্তি দেওয়া হলো। মজার ব্যাপার হলো, তিনি কিছু করেননি, তার ছেলে একটি মিছিলে অংশগ্রহণ করেছিল। তো ছেলের অপরাধে বাবাকেই শাস্তি দেওয়া হলো, যেই বাবা কিনা 22 বছর ধরে বিএনপি রাজনীতি করছেন। সো প্রিয় দর্শক শ্রোতা, এবং যেটি বলছিলাম, তাকে কোনো রকম কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়নি। তার অপরাধের জন্য যে আপনার বিরুদ্ধে এই অপরাধ, নর্মালি যে বিষয়টি ঘটে থাকে, খুব গুরুতর কিছু না হলে, এই অপরাধ আপনি করেছেন, দলের নীতি আদর্শ বিরোধী কাজ করেছেন, তো এতদিনের মধ্যে বা এত ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে, কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? সো কোনো রকম নোটিশ ছাড়াই তাকে সরাসরি প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে যেই সব পদগুলোর কথা উল্লেখ করছিলাম, সবগুলো পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। সো এইটি বিএনপি বগুড়া করেছে। তো আমি জানি না প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কেন্দ্রীয় বিএনপি এই বিষয়ে কী বলবে, কারণ ঘটনাটি গতকাল ঘটেছে, মঙ্গলবার রাতে ঘটেছে। তো আজ সারাদিনেও কোনো গণমাধ্যমেই আমাদের কেন্দ্রীয় বিএনপি এই বিষয়ে কোনো বক্তব্য রেখেছে, বা ফারুক হোসেনের বিরুদ্ধে যে সিদ্ধান্ত বগুড়া মহানগর বিএনপি নিয়েছে সেইটি তারা রিভিউ করেছে, এমন কোনো খবর আমি এখন পর্যন্ত জানি না। সারাদিনেও জানিনি, সন্ধ্যায় বা রাতেও কোনো এমন খবর পাইনি। তার মানে সম্ভবত কেন্দ্রীয় বিএনপি এইটি অনুমোদন করছে। তো এইটি সত্যিকার অর্থে দুঃখজনক এবং একটি ট্র্যাজেডি আমি বলবো। এটি শুধু বিএনপির জন্য ট্র্যাজেডি না, আমাদের প্রচলিত রাজনীতির জন্য ট্র্যাজেডি। যেই রাজনীতি শুরুতে যেমন বলছিলাম, যেই রাজনীতি আমাদের বলে এসেছে যুগ যুগ ধরে যে তারা গণতন্ত্র চর্চা করে এবং তারা গণতন্ত্রী, তারা সবসময় স্বৈরাচারী শাসকদের ক্ষমতার অবসান ঘটাবার জন্যে উচ্চকণ্ঠ, বিদ্রোহী এবং সব কিছু, বাট তারা নিজেরা দলের অভ্যন্তরে গণতন্ত্র প্র্যাকটিস করতে রাজি নন। অর্থাৎ দে ডু নট প্র্যাকটিস হোয়াট দে প্রিচ। তারা যা প্রচার করছে সেটি তারা চর্চা করছে না। তো এই হলো প্রচলিত রাজনীতি। তো ভেবেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনীতি, দলীয় রাজনীতি
রিভিউ করবেন এবং নিজের দলের রাজনৈতিক চর্চা কতটুকু আছে সেটি নিশ্চিত করবেন। তো খুব হতাশ হচ্ছি, দেখছি না এমন কিছু, বরং বিপরীত বিষয়টি দেখছি, যা আমরা আগেও দেখেছি। তাহলে এই জুলাই অভ্যুত্থানকে আমাদের কোনো বার্তা দেয়নি? আগে রাজনৈতিক দলগুলোকে দলের অভ্যন্তরে রাজনীতি গণতন্ত্র চর্চা করতে হবে, নেতাকর্মীদের সেটি দেখতে পেতে হবে যে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা আছে। কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও গণতান্ত্রিক উপায় নিতে হবে, কাউকে ডিসিপ্লিন করতে হলে গণতান্ত্রিক উপায় নিতে হবে। নেতা নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতা নির্বাচনে, নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আর এই বিষয়টি নেতাকর্মীদের বার্তা দেবে দেশ জুড়ে যে আমার দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে, আর এই গণতন্ত্রের কথাই দল বলছে যে এটি আমরা বাস্তবায়ন করতে চাই, যে এটি আদায় করতে চাই। এই বার্তাটি তাদের কাছে পৌঁছতে হবে। তো এই পরিস্থিতিতে যেই ঘটনা বগুড়া বিএনপি ঘটালো, দলীয় নেতাকর্মীরা কী বার্তা পেলেন? এখানে গণতন্ত্রের ছিটেফোঁটা তারা দেখতে পেলেন, আর তাদের নিজেদের আচরণে ভবিষ্যতে গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা দেখতে পাওয়া সম্ভব। এটি অনেকটা এরকম, একটি পরিবারে মা বাবা যে আচরণ করছেন, সন্তানরা, শিশুরা সেই আচরণই কিন্তু শিখছে। আমরা প্রায়শই দেখি এই স্ববিরোধিতা আমাদের পরিবারগুলোতেও। মা বাবা নিজেরা যা প্র্যাকটিস করেন না, সন্তানের কাছ থেকে তারা সেটা আশা করেন। তো ঠিক ব্যাপারটি এরকমই হয়ে যাচ্ছে। তো রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় বিএনপি হয়তো ফারুক হোসেনের বিষয়টি রিভিউ করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন। আর যদি এটি না ঘটে, যদি ফারুক হোসেনের এই বহিষ্কার আদেশ বহাল থাকে, তাহলে সত্যিকার অর্থেই আমাদের দুঃখিত হতে হবে। দুঃখ প্রকাশ করবার জায়গা হয়তো ফারুক হোসেনেরও থাকবে না, 22 বছর বিএনপি করা লোকটির, আমাদেরও থাকবে না। আর এটি হতে পারে না, এটি আনএক্সেপ্টেবল। ছেলের অপরাধে, আর সেটি কোনো অপরাধ না, যেটি বলছিলাম, ছেলের 18 বছর বয়স, 18 বছর বয়সে স্বাধীন ইচ্ছে ব্যক্ত করবার, স্বাধীনভাবে কোনো একটি রাজনৈতিক দল করবার, কোনো একটি রাজনৈতিক দলের সদস্য হবার এবং সেই রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিজের কর্মকাণ্ড প্র্যাকটিস করবার, রাজনৈতিক তৎপরতা প্র্যাকটিস করবার পুরো অধিকার সেফাত হোসেনের ছিল এবং আছে। তো তাই তার সেই কারণে, তার সেই রাজনীতি চর্চার কারণে তার বাবাকে এরকম শাস্তি দেওয়া অবিশ্বাস্য, ভাবতে পারছি না আমি এটি। প্রিয় দর্শক শ্রোতা, বগুড়া বিএনপি গণমাধ্যমকে জানিয়েছে এবং তারা কনফার্ম করেছেন তারা এই শাস্তি দিয়েছে। বগুড়া বিএনপির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা এটিও জানিয়েছেন যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে, তাদের নির্দেশে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কি কেন্দ্রীয় বিএনপিকে বুঝিয়েছেন নাকি বগুড়ার বিএনপিকে বুঝিয়েছেন, বিষয়টি পরিষ্কার না, গণমাধ্যম বিষয়টি পরিষ্কার করেনি। সো আমরা আশা করব সংবাদ মাধ্যম হয়তো এই বিষয়ে কোনো ইতিবাচক খবর 2-1 দিনের মধ্যে নিয়ে আসবে এবং আমরা জানতে পারবো এই বিষয়ে কী হচ্ছে, ফারুক হোসেনের ভাগ্যে কী আছে। তো একজন ব্যক্তি ফারুক নিয়ে আমি চিন্তিত নই এই মুহূর্তে। আমি আসলে এখানে বড় স্কেলে কথাটি বলছিলাম এবং বড় স্কেলে তুলনাটি করতে চাইছিলাম যে আসলে কি ঘটছে প্রচলিত রাজনীতিতে এবং দলগুলো সত্যিকার অর্থে কোনো শিক্ষা নিয়েছে কিনা জুলাইয়ের অভ্যুত্থান থেকে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন এবং কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনারা কী ভাবছেন। আর আপনি যদি প্রথমবার আমার এপিসোড দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।